আজকের পৃথিবীতে নেতৃত্ব মানেই শুধু ক্ষমতা নয়, দায়িত্ব, সাহস আর মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। আর এই অঙ্গীকার নিয়েই আমার সামনে, অর্থাৎ আমার পাশে যিনি বসে আছেন, আজকের অতিথি রাদওয়ান চৌধুরী, মন্টগোমারি কাউন্টির কাউন্সিল অ্যাট লার্জ পদপ্রার্থী হিসেবে তিনি কাজ করছেন একটি আরো ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে। কমিউনিটি, সংস্কৃতি এবং দায়বদ্ধতার এই যাত্রার গল্প শুনতে আমরা তাকে আজ কবিতার সাথে আমন্ত্রণ জানিয়েছি। রাদওয়ান চৌধুরী, স্বাগত আপনাকে কবিতার সাথে। কেমন আছেন? ধন্যবাদ কবিতা আপু, আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য এবং আপনার দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথম প্রশ্নটি আমি আপনাকে পরিচয় করিয়ে দিতেই আমি বলেছি কাউন্টির কাউন্সিল অ্যাট লার্জ, যে কথাটি আমরা বলছিলাম একটু পর্দার পেছনে, এটি আসলে এটার রহস্যটা কি, মানে অর্থটা ঠিক বুঝতে পারছি না। অ্যাট লার্জ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমি যদি আমাদের বাংলাদেশের সাথে তুলনা করে যদি এক্সাম্পল দিতে যাই, আমাদের মন্টগোমারি কাউন্টি, যে কাউন্টিতে আমি ইলেকশন করছি, তো কাউন্টি কাউন্সিল অ্যাট লার্জ হচ্ছে যে 4 জন প্রার্থী, এখানে টোটাল 11 জন কাউন্সিল মেম্বার। তার মধ্যে 7টা ডিস্ট্রিক্ট আছে মন্টগোমারি কাউন্টিতে। এই 7টা ডিস্ট্রিক্টের 7 জন কাউন্সিল, তারা শুধু ওই ডিস্ট্রিক্টটা রিপ্রেজেন্ট করে। আরো ন্যারো ডাউন করে যদি এক্সাম্পল দিতে যাই, সেটা হচ্ছে যে আমি যে সিটিতে থাকি, বার্টনসভিল, এই ডিস্ট্রিক্টে একটা কাউন্সিল মেম্বার আছে। আর যে 4 জন এট লার্জ, তাদের দায়িত্ব হচ্ছে যে এই 7টা ডিস্ট্রিক্টে দেখা, পুরা ডিস্ট্রিক্টটাই দেখা। সো আমরা যারা 4 জন ইলেক্টেড হব, হোপফুলি আমি তাদের মধ্যে একজন, আমাদের দায়িত্ব হবে পুরো মন্টগোমারি কাউন্টির জিনিসটাকে দেখা, পলিসিগুলোকে দেখা। আর যারা ডিস্ট্রিক্টে কাউন্সিল মেম্বার রান করছেন, তাদের দায়িত্ব হচ্ছে শুধু ওই ডিস্ট্রিক্টটাকে রিপ্রেজেন্ট করা। কিন্তু যখন কাউন্সিলে কোনো ভোট হবে, সেম ওয়েতে যদি আপনি ন্যাশনাল লেভেলে কংগ্রেস যদি দেখে থাকেন, কংগ্রেস এক একটা ডিস্ট্রিক্ট রান করছে, কিন্তু যখন ভোট হয় তারা তখন সবাই মিলে ভোট দিচ্ছে একই একই এই বিলের মধ্যে, একই প্রপোজালে। সো আমাদেরও সেম কনসেপ্ট, কিন্তু স্মলার স্কেল। আমরা একটা কাউন্টি দেখতেছি, ওইটা ভার্সাস একটা বড় ন্যাশনাল প্ল্যাটফর্ম। আচ্ছা, খুব ভালো লাগছে আপনাকে দেখতে। আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা, তার পাশে আমেরিকার পতাকা, দুটো পতাকা পাশাপাশি শোভা পাচ্ছে এবং আপনি সামনে বসে আছেন। আমরা যেটা দেখি যে আমরা যারা এদেশে বসবাস করছি, বাংলাদেশ থেকে এসেছি, তারা এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে মেতে আছি, দেশকেই ধারণ করে আছি। বেশিরভাগ আমরা যারা এসেছি হয়তো মধ্য বয়সে বা বড় হওয়ার পরে পড়ালেখা করতে এসেছি, বা এদেশে এসে আমরা পড়ালেখা শেষ করে চাকরি নিয়েছি। আমরা সাধারণত আম, এই মূলধারার রাজনীতিতে বা মূলধারার সঙ্গে আমরা কোনোভাবেই নিজেদেরকে খাইয়ে নিতে পারি না, বা রাজনীতির সঙ্গে জড়িত হতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদদেরকে আমরা দেখতে পাচ্ছি যে মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপনার একটু যদি আপনাকে কোন মানে কিভাবে অনুপ্রাণিত হলেন আপনি এই মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত হওয়াটা, এবং আপনি আমাদের যারা সন্তানেরা আছে, পরবর্তী প্রজন্ম, তাদেরকেও আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? তারা কি মানে আসবেন, এবং আপনার সন্তানেরাও কিভাবে দেখছে এটাকে? জি, ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথমত আমি বলি যে পিছনে যে ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ, এটা হচ্ছে আমার রূপ, যে আমার গায়ে যে মাটির গন্ধ, যেই মাটিতে আমার জন্ম, এটা কখনো ভুলা যাবে না। কিন্তু এট দ্য সেম টাইম, যেটা আপনি বললেন, আমরা এই দেশে যারা আছি, হয়তো
স্টুডেন্ট হিসাবে আসছি বা কর্মক্ষেত্রে যে কোনো ভাবে আমরা এখানে যখন আমাদের নিজস্ব একটা স্থান করে নিচ্ছি, এটার সাথে সাথে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যাতে এই দেশের মেইন স্ট্রিমের সাথে জড়িত হই। আমরা সচরাচর রেগুলার কনভারসেশনে গ্যাদারিং এ বলে থাকি, ইফ ইউ আর নট এট দ্য টেবল ইউ আর ইন দ্য ডিনার প্লেট। তো ওই কথাটার আসলে আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা যদি মেইন স্ট্রিমের সাথে জড়িত না হই, যে ডিসিশন গুলো বলা হচ্ছে, যে ডিসিশন গুলো মেক করা হচ্ছে, এই ডিসিশন গুলো থেকে আমরা বাইরে থেকে যাচ্ছি। আমাদের জন্য অন্য কেউ ডিসিশন মেক করতেছে, যেটা হয়তো আমাদের সাপোর্টে আসবে না। যদি আমি আরো একটু স্পেসিফিকলি আপনাকে বলি, এই মনগামারি কাউন্টিতে 1/3 হচ্ছে যে ইমিগ্রেন্ট পপুলেশন। 1.2 আমি অ্যাভারেজ নাম্বার করে ফেলতেছি, বেসড অন 2020 সেন্সাসে, যারা সেন্সাসে পার্টিসিপেট করছেন, ওই সেন্সাস অনুযায়ী 33% এই মনগামারি কাউন্টির রেসিডেন্স হচ্ছে যে ইমিগ্রেন্ট পপুলেশন, কিন্তু এদের কোনো রিপ্রেজেন্টেশন কাউন্টিতে নাই। তো যারা এখানে রিপ্রেজেন্ট করছেন, কাউন্সিলে যারা ডিসিশন নিচ্ছেন, যারা পলিসি মেক করতেছেন, তারা তো একজন, আমি যেভাবে একজন ইমিগ্রেন্ট হিসাবে বুঝবো যে ইমিগ্রেন্টরা কি কি ফেস করে, ইমিগ্রেন্টদের কি সুযোগ সুবিধা দরকার হয়, যেগুলো রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়ে, সেগুলা একজন নেটিভ বর্ন আমেরিকান বুঝতে পারবে না। আমরা যদি এই মেইন স্ট্রিমের সাথে জড়িত থাকি, আমরা যদি আমাদের জেনারেশন, আমরা প্রথম জেনারেশন এবং আমাদের বাচ্চাদেরকে যদি, আমাদের নেক্সট জেনারেশনকে উৎসাহিত না করি, তাহলে এই ডিসিশন গুলো অলওয়েজ আমাদেরকে লেফট আউট করবে। তো যারা, আমরা যদি আজকে আমাদের রিপ্রেজেন্টেশনটা যদি থাকে ওখানে, তাহলে ওই ডিসিশনটা আমরা নিতে মাচ ইজিয়ার হবে, যে আমরা আন্ডারস্ট্যান্ড করবো একজন ইমিগ্রেন্ট হিসাবে আমাদের চ্যালেঞ্জ গুলো কি আমরা ফেস করি। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে আসলে যাচ্ছিলাম। আপনি বলেছেন 33% আমরা শতকরা হচ্ছে এখানটাতে আছি ইমিগ্রেন্ট, এবং আপনার কণ্ঠ, আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই কণ্ঠ আমাদের সেই 33% যে আমরা ইমিগ্রেন্ট আছি, অভিবাসী আছি, তাদের কণ্ঠকে আপনি আম, আপনি প্রতিনিধিত্ব করবেন, এবং আপনি আপনার এই কণ্ঠ কি তাদের সেই 33%-এর সাথে এদেশি যারা আছেন জি, তাদের ভোটও কি আপনি পাবেন বলে আপনি মনে করছেন, নাকি আপনি শুধুমাত্র অভিবাসীদের ভোটটাই পাবেন? না, আপনি কি আমি আপনি কি তাদের আস্থা অর্জন করতে পারবেন? আমি চেষ্টা করছি আপনি এবং কি এদের হয়েও প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা, জি, সেই পরিস্থিতি থেকে আসতে পেরেছেন কিনা এই পর্যন্ত? আমি চেষ্টা করতেছি এবং আমি হোপ করতেছি যে জি, আসতে পেরেছি আমি, এবং কন্টিনিউয়াসলি চেষ্টা করছি। আমি আজকে সকালে এই মনগামারি কাউন্টিতে 1100 নন প্রফিট অর্গানাইজেশন আছে। এই নন প্রফিট 1100 এর মধ্যে অনেক মসজিদ, চার্চ, হিন্দু টেম্পল, সবগুলো মিলে, সব নন প্রফিট মিলে 1100 রেজিস্টার্ড নন প্রফিট অর্গানাইজেশন বেসড অন আইআরএস রেকর্ড। তার মধ্যে 400 সাম অর্গানাইজেশন যারা সার্ভিস প্রোভাইড করে। কেউ হয়তো ড্রাগস নিয়ে কাজ করছে, কেউ ইয়ুথ নিয়ে কাজ করছে, কেউ ফুড সিকিউরিটি নিয়ে কাজ করছে, কেউ সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করছে, কেউ হেলথ কেয়ার, এবং কেউ ল্যাঙ্গুয়েজ। তো আজকে সকালে আমি তখন যখন এদের সাথে মিট করলাম একটা ফোরামে, আমাদের কনভারসেশনের মধ্যে উঠে আসছে এক্সাক্ট টপিক, যে ইমিগ্রেন্ট পপুলেশন লেফট বিহাইন্ড। কিভাবে ইমিগ্রেন্ট পপুলেশন লেফট বিহাইন্ড হচ্ছে, যে এদের অনেক ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। আমরা যারা প্রথম জেনারেশন আসছি, আমরা ইংলিশ বুঝতে এবং ইংলিশ আমাদের একটা অ্যাকসেন্ট, এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে ওরা অনেক সাপোর্ট কাউন্টি থেকে পাচ্ছে না। তো এই সাপোর্ট গুলো দেওয়ার জন্য, যে একটু আগে যেটা বললাম, যে ডিসিশন যারা নিচ্ছে তারা অ্যাকচুয়ালি ইমিগ্রেন্টদের চ্যালেঞ্জ গুলো তারা বুঝতে পারছে না। তাদের সাথে যতটুকু কমিউনিকেট করা হচ্ছে ঠিক ততটুকুই তারা জানতেছে, কিন্তু অ্যাজ এ ইমিগ্রেন্ট হিসাবে আপনার কমিউনিটির সাথে আপনি মিশতেছেন, আপনার চেয়ে বেটার আমি কখনো জানবো না আপনার কমিউনিটি। তো ওই পার্সপেক্টিভে আমি মনে করি যে আমরা আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে পারবো। এট দ্য সেম টাইম আমি এখানকারই সিটিজেন, আমাকে এটা কখনো আবার ভুলে যেতে হবে না যে আমি কিন্তু এইখানের লোকজনকেও রিপ্রেজেন্ট করতে হবে। সো আমি যখন ইলেক্টেড হব, আমার পুরো 1.2 মিলিয়ন, আমি রাউন্ড আপ করছি, 1.1 সামথিং হচ্ছে যে টোটাল পপুলেশন, সবাই কিন্তু আমার কনস্টিটিউয়েন্সি, আমি সবাইকে রিপ্রেজেন্ট করি। তো আমি সবাইকেই রিচ আউট করতে হবে, যার কারণে আমি এ পর্যন্ত 37 ডিফারেন্ট ইভেন্টস পার্টিসিপেট করছি, যেগুলাতে নট শুধু আমাদের
এই ইমিগ্রেন্ট পপুলেশন, বাট ভ্যাস্ট হুম, মেজরিটি, আমি বলবো যে 80+% মেজরিটি হচ্ছে যে যারা এখানকার রেসিডেন্টস। সো আচ্ছা। আমাকে দুই গ্রুপটাকেই রিপ্রেজেন্ট করতে হবে এবং রিচ আউট করতে হবে। খুব খুব ছোট্ট একটা প্রশ্ন। আপনি আপনার অভিজ্ঞতার কথা জানতে চাচ্ছি। আপনি যেহেতু অনেক উম ইভেন্টে যোগ দিচ্ছেন এবং আপনি স্থানীয় যারা আছেন তাদের সাথেও আপনি কথা বলছেন, তাদের আস্থাও অর্জন করার চেষ্টা করছেন। সেই সাথে যারা বিভিন্ন এটা মেল্টিং পট আমেরিকা অবশ্যই। জি এখানটাতে নানা দেশ থেকে নানা দেশের মানুষরা আছেন, নানা ধর্মের, নানা বর্ণের মানুষ আছেন। তারা তারা একসাথে হয়েছেন। তাদের সাথে আপনি তাদের আস্থা অর্জন করার চেষ্টা করছেন। তো এই যে কাজ করতে চাইছেন, তাদের আস্থা অর্জন করতে চাইছেন। আপনি নিজে কখনো বৈষম্যের শিকার হচ্ছেন? বা আপনি আ নিজের চোখে কখনো আ বৈষম্য দেখেছেন কিনা? এবং জি দেখেছি, অনেক হুম, অনেক দেখেছি। সার্টেন ইয়াতে বলবো যে আমি নিজেও শিকার হয়েছি। হুম, আমাদের যেহেতু ন্যাচারালি ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা যতই ইংলিশ ভালো বলি বা বলার চেষ্টা করি, আমাদের একটা অ্যাকসেন্ট নেটিভলি আছে। যে অ্যাকসেন্টটা হয়তো এই দেশের মানুষ অনেক সময় বুঝতে সার্টেন ওয়ার্ড তাদের একটু কষ্ট হয়। হুম, তারা আমাদের ওই সার্টেন ওয়ার্ড গুলো বুঝে নিতে পারে না, তখন হয়তো রিপিট করতে হয়। তো অনেকজন আছে যেমন ওই জিনিসটাকে অনেক আহ, আমি ভালো একটা ওয়ার্ড খুঁজছি, বাট ভালো চোখে দেখে না, আচ্ছা। ভালো চোখে দেখে না। সো নট অনলি যে ওইটা, এটা ছাড়াও আমাদের স্কিন নিয়ে আমরা আমি নিজেও আমি যখন স্টুডেন্ট লাইফে, এই মুহূর্তে না, ইলেকশনের সময় না, হুম, বা অনেক আগের কথা বলছি, আমি যখন স্টুডেন্ট, আমি তখন অড জবে কাজ করি, আমাকে বলা হয়েছিল গো ব্যাক টু হোয়ার ইউ কেম ফ্রম, এক্সাক্ট ওয়ার্ড। সো আমি নিজে শিকার হয়েছি, বাট আমি অলওয়েজ একটা জিনিস বিশ্বাস করি যে আপনার রেসপন্স হওয়া উচিত পজিটিভ। যে আপনি যেটা বললেন, দিস ইজ এ মেল্টিং পট, এটা এটা ইজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্ট। এই দেশে সবাই আসছে, ইনক্লুডিং দ্য কলম্বাস হিমসেলফ সেলিং টু দিস কান্ট্রি। হুম। সবাই ইমিগ্রেন্ট। কেউ হচ্ছে হয়তো 3-10 জেনারেশন আগে আসছে, আমরা 10 জেনারেশন পরে আসছি, ডিফারেন্স অতটুকুই। তো সেই প্রসঙ্গ আম টেনেই বলতে চাচ্ছি যে আম কাউন্টিতে এই ধরনের নিয়মও আছে এবং সেটি হচ্ছে যে আপনি যদি কখনো আ এই ধরনের এই ধরনের অর্থাৎ আপনি যদি বৈষম্যের শিকার হন, জি সেক্ষেত্রে আপনি আম এই বৈষম্যের শিকার হলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। নিতে তো পারেন। আপনি নিশ্চয়ই আপনি যাদের জন্য কাজ করছেন তাদেরকে আপনি নিশ্চয়ই এই ধরনের শিক্ষা দিয়ে থাকেন যে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। তাদের সবাইকে আপনি নিশ্চয়ই শিক্ষিত করছেন এই জি ব্যাপারে। যারা আপনি যাদের কাছে যাচ্ছেন, যাদের কাছে ভোট চাইতে যাচ্ছেন তাদেরকে নিশ্চয়ই আপনি এই ব্যাপারে শিক্ষিত করছেন। তাদের অধিকার নিয়ে কথা বলছেন। তাদের অধিকার সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, তাই তো? জি আচ্ছা। জি আপনার এই এই কথা প্রসঙ্গে আমি খুব ছোট্ট করে একটা উদাহরণ দিব। হু, হু, এখানে অনেক ইমিগ্রেন্ট পপুলেশন, হু, যেটা আমি বললাম 33%, তার মধ্যে অনেক আছে যারা এখনো লিগেল হয়নি। হু, হু, যারা এখনো লিগ্যাল প্রসিডিং এর মধ্যে আছে। আপনি জানেন যে এখন ফেডারেল গভর্নমেন্ট থেকে এই ইমিগ্রেশন নিয়ে অনেক ধরনের অনেক কিছু হচ্ছে। অনেকে আতঙ্কও আছে হু, যে হু, আইস কখন আসে, কখন কাকে উঠে নিয়ে যাচ্ছে, এই ধরনের একটা। মনগামারি কাউন্টিতে একটা স্পেসিফিক বিল পাস হয়েছে অ্যাবাউট 2 উইকস অ্যাগো, 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে, হু, যেটাতে আমি নিজে পাবলিকলি টেস্টিফাই করছি এবং আমার রিটেন টেস্টিমনি আছে অন অন হু, কাউন্টি হু। ওয়েবসাইট, ইন সাপোর্ট অফ দি বিল, যে আইস আউট বিলটার নামই হচ্ছে যে আইস আউট। যে আচ্ছা। আইস, জি আইস মনগামারি কিন্তু ফেডারেল গভর্নমেন্টকে কখনো ওভাররুল করতে পারে না একটা সিটি বা স্টেট, কিন্তু সার্টেন জিনিস যেটা করতে পারবে, যেমন ওই আইস আউট বিলটার মধ্যে স্পেসিফিকলি হচ্ছে যে ওরা এখানে মাস্ক পরে থাকতে পারবে না, আচ্ছা। যেটা অনেক জায়গায় ওরা আছে। হু, তো হু, ওরা ফেডারেল কাজ করতে পারবে, এটাতে বাধা দেওয়ার অধিকার স্টেট এবং কাউন্টির নাই, হু, হু। কিন্তু মাস্ক পরে থাকতে পারবে না এটার অধিকার আছে। আচ্ছা। তারপরে ওই বিলের মধ্যে আরেকটা জিনিস আছে যে যে মানুষ যদি আমার ঘরের মধ্যে যদি কোনো ইলিগেল থাকে, তারা যদি হু, হু, জুডিশিয়াল কোনো জাজের সাইন করা সার্চ ওয়ারেন্ট নিয়ে না আসে,
হুম। এবং সে যদি ডোরের বাইরে থেকে তাকে, আমি যদি ইলিগেল হই, আমাকে যদি দেখেও, ওই ইমিগ্রেন্ট অফিসার, আইস অফিসার ক্যান নট কাম টু আমার আমার বাসায় আসতে পারবে না এবং জিজ্ঞেস করতে পারবে না তাকে বেরিয়ে যাওয়ার জন্য। তো এই আচ্ছা বিলটার মধ্যে এই একটা জিনিস হয়েছে। তো এই আচ্ছা। জিনিসটা হয়তো অনেকে জানে না। তো আমার হুম, কনভারসেশনের মধ্যে আমি চেষ্টা করতেছি যে এখানকার যারা রেসিডেন্ট আছেন, লিগেল ইলিগেল, সবাইকে বলার জন্য যে মেক শিওর করে আমরা যাতে স্প্রেড দ্য ওয়ার্ড। আরেকটা বিল আচ্ছা জিনিস আছে এই বিলের মধ্যে, সেটা আমাদের ইমিগ্রেন্ট পপুলেশনের জন্য ইম্পর্টেন্ট। মনগামারি কাউন্টির পুলিশ ডিপার্টমেন্ট আইসকে হেল্প করতে পারবে না। এটা এই বিলের মধ্যে আছে যে আইসের কাজ করবে, বাট পুলিশ কখনো এটার মধ্যে ইনভলভ হবে না, এবং পুলিশ কখনো আচ্ছা। লিগেল এন্টিটি, লিগেল হুম, কাগজপত্র নিয়ে কোয়েশ্চেন করতে পারবে না মনগামারি কাউন্টির রেসিডেন্টসকে। তো এই আচ্ছা জিনিসটা নিয়েও এডুকেট করতেছি। আচ্ছা। তো এই এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডাইভার্সিটি নিয়ে অনেক কথা হয়, কিন্তু বাস্তবে ইনক্লুশন নিশ্চিত করতে আপনি কি ধরনের কংক্রিট পদক্ষেপ নেবেন? অর্থাৎ আপনার ভোটারদেরকে আপনি এই বিষয়ে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন বলে ওদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন? জি, প্রতিশ্রুতি দিচ্ছি। যেমন আমার আমার ৩টা ওয়েবসাইটের মধ্যে আমার আন্ডার ব্লু প্রিন্ট, যে জিনিসটা আমি বলি যে আমার একটা মাস্টার প্ল্যান আছে, যদি আমি হুম, ফরচুনেট এনাফ হই সবাই ভোট আর্ন করার জন্য এবং ইলেক্টেড হই, তাহলে আমি কি কাজ করব। ব্লু হুম, প্রিন্টটা হচ্ছে যে কি ওই ব্লু প্রিন্ট, ওটার মধ্যে আমার 7টা প্রায়োরিটিজ আছে, যে আমি এই 7টা প্রায়োরিটিজ কিভাবে এই ব্লু প্রিন্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। হুম, হুম, সেটাকে আরো ন্যারো ডাউন করে আমি 100 ডেজের একটা প্রতিশ্রুতি দিচ্ছি সবাইকে, যে আমি প্রথম 100 দিনের মধ্যে এই বিলগুলো আমি প্রপোজ করব। তো সেখানে আমি আপনার প্রশ্নের ডাইরেক্ট আনসারে যেটা দিচ্ছি যে ডিভার্সিটি নিয়ে কাজ করব। যেমন শুরুতেই আমি বলেছিলাম হুম। যে 33% ইমিগ্রেন্ট পপুলেশন হওয়ার পরেও কোনো ইমিগ্রেন্ট আমাদের কাউন্সিলে 11 জন মেম্বারের মধ্যে নাই। আচ্ছা। এই কাউন্টির হিস্ট্রিতে কখনো এই হুম, ইমিগ্রেন্ট পপুলেশন কখনো বাংলাদেশি আমেরিকান, মুসলিম আমেরিকান ইলেক্টেড হননি। আচ্ছা। আমি যদি ইলেক্ট হই, আই উইল ব্রেক দ্যাট ক্লাস সিলিং। আমি আমি প্রথম বাংলাদেশি আমেরিকান হব, আমি ফার্স্ট বাংলাদেশি মুসলিম আমেরিকান ইলেক্টেড হব, এবং সাউথ ইস্ট এশিয়ান ফার্স্ট ইলেক্টেড অফিসিয়ালস হব। এবং So, এই যে বাংলাদেশি। এবং এবং বাংলাদেশি, বাংলাদেশি। জি জি। তো এই যে ব্যারিয়ারটা ব্রেক থ্রু করবে, এটাতে অনেক ডোর ওপেন হবে আমি আশা করছি। অনেক ডোর ওপেন হবে, অনেক ইন্সপায়ার হবে, এবং এই যে কনভারসেশনটা ডিভার্সিটির, এটা নেক্সট স্টেপে যাবে। যে মানুষের যে একটা আছে, যেমন আমি একটা প্রতিশ্রুতিতে বলতেছি যে আমাদের আরো ইনক্লুশন আনতে হবে, আমাদের গভর্নমেন্টে মোর ডিভার্স লোকজনকে আনতে হবে, যারা, যদি আমি আজকে একটা মুসলিম আমেরিকানকে ওখানে বসাই, সে এই ধর্ম সম্পর্কে জানবে, সে ইসলামিক ইয়াগুলোকে মাথায় রেখে কাজ করতে পারবে। টু এক্সাম্পল দিতে, এবারের রমজানের ঈদের দিন পড়ছিল মনগামারি কাউন্টিতে, ঈদের দিন স্কুল ওপেন রেখেছে ওরা, কিন্তু আচ্ছা। একটা ল ছিল যে স্কুল ডে, ঈদের সময় স্কুল বন্ধ থাকবে হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে। যেটা দেখেছি ফেয়ারফ্যাক্স কাউন্টিতে বন্ধ ছিল, জি, প্রিন্স কিন্তু উইলিয়াম কাউন্টিতে বন্ধ ছিল। রাইট, কিন্তু মেরিল্যান্ড হুম, স্নো হওয়াতে খুব বেশি ওই ঈদের দিনটাকে স্নো ডে হিসাবে ওপেন করছে। তো এটার জন্য আমি যেমন ইয়াতে হাউজে, মেরিল্যান্ড হাউজে আমি চিঠি লিখেছি, হুম, হুম, স্কুল সুপারিনটেন্ডেন্টকে চিঠি লিখেছি, এবং কাউন্সিল প্রেসিডেন্টকে লিখেছি, হুম, হুম। এবং আমি আমাদের মনগামারি কাউন্টিতে যে 9টা ইসলামিক সেন্টার আছে সবাইকে লিখেছি যে সবাই এই জায়গাগুলোতে আপনারা চিঠি লেখেন আপনারা স্কুল সুপারিনটেন্ডেন্টকে, যে ইটস নট অ্যাকসেপ্টেবল। তোমরা স্নো ডে অল্টারনেটিভ ডে ফাইন্ড আউট করো, কোন দিন স্নো ডে দিতে পারবা, নট ঈদের দিন। এবং এই হাউজে বা মেরিল্যান্ড হাউজে চিঠি লেখো হাউস প্রেসিডেন্টকে, এইটা হুম। ওয়েবার দেওয়ার জন্য। আচ্ছা। এবং লিখছে, অনেকেই লিখছে, শুধু আমি লিখি নাই, হান্ড্রেডস অফ পিপল লেখার কারণে কিন্তু ওরা ফাইনালি একদম লাস্টের 2 দিন আগে এসে আবার ডিক্লার দিল যে যে বাচ্চারা স্কুলে আসবে না তাদের জন্য হুম, ওয়েভার। তো এই জিনিসগুলা ডিসাইড করতে এবং এই ডিসিশন গুলো, লেজিসলেশন গুলো অ্যাপ্রুভ করার সময় অনেক হেল্পফুল হবে যদি আমাদের একটা মুসলিম পার্সন ওখানে থাকে, যদি আমাদের একটা সাউথ ইস্ট এশিয়ান থাকে, এশিয়ার অনেক ইভেন্টস এর সাথে আমরা রিলেট করতে পারবো। তো এই জন্য ডিভার্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যেখানে ডিসিশন মেক করবে সেখানে যাতে ডিভার্স গ্রুপ অফ রিপ্রেজেন্টেশন থাকে, দ্য কাউন্টি লুকস লাইক এই কাউন্টির রেসিডেন্স। আশা করছি সেটা হবে। এবং আমার পরবর্তী আসলে প্রশ্ন ছিল, আপনি এটির মধ্যেই উত্তর দিয়েছেন, যে আম, সাধারণ মানুষের জীবনে, আপনি দৈনন্দিন জীবনে কি ধরনের পরিবর্তন
আনবেন বাস্তব জীবনে, কি ধরনের পরিবর্তন আনবেন বলে ভাবছেন? তো এটির মধ্যে এটিও একটা প্রশ্ন উত্তর আপনি দিয়ে দিয়েছেন। জি। আপনি কি এর সাথে আর কোনো কিছু এড করতে চান? আছে, অনেকগুলোই আছে। তার মধ্যে জি। ২-১ টা জিনিস ইমপ্রুভ করে, যেমন আমাদের সিনিয়রদের জন্য, হুম, হুম, যারা রিটায়ারি বা সিনিয়র সিটিজেনস আছেন এই রেসিডেন্টে, এই কাউন্টিতে, হুম, হুম, তাদের জন্য তাদের কেয়ার, তাদের এইজিং, এবং তাদের যে হেলথ কেয়ার সার্ভিস এবং তাদের রাইজিং কস্ট, এই জিনিসগুলোকে লক্ষ্য রেখে আমার একটা বিল প্রপোজাল আছে। সেটা হচ্ছে যে, যেই সিনিয়ররা যেই বাসাতে তারা রিটায়ার করতেছে, হুম, হুম, কাউন্টি যাতে তাদেরকে ওই বাসাতেই রাখার একটা ব্যবস্থা করে, ইনস্টেড অফ তাদেরকে এই রিটায়ারমেন্ট হোম বা আইসোলেশন জায়গাতে না নিয়ে। তো এই এই বিলটাতে হেল্প যেটা করবে, তাদেরকে কেয়ার করার জন্য যে সার্ভিস প্রোভাইড করবে, ওখানে কাউন্টি যেমন একটা ট্যাক্স আর্ন করবে। এট দ্য সেম টাইম আপনি আমি যখন আমার বাসায় রিটায়ার করব, আমার কাছে মনে হবে যে আমি আমার নিজের বাসায় আছি, নট আমি একটা হোটেলের মতো একটা রুমে আছি। আমি আইসোলেটেড হব না আমার ফ্যামিলি মেম্বার থেকে, আমি রেস্ট্রিক্টেড হব না কখন ভিজিটেশন আসবে। আমার বাসায় আমার যদি বাচ্চা কাচ্চা আসতে চায় রাতের 1টায় আসুক আর সকাল 7টায় আসুক, যাতে তারা আসতে পারে। হুম, হুম, আপনি যখন একটা সিনিয়র হোমে যাবেন, দেয়ার আর রেস্ট্রিকশন সারাউন্ডিং, এবং আপনার পরিচিত কেউ থাকবে না, নতুন করে হুম, পরিচিত হইতে হবে। তো এই জিনিসটার জন্য একটা আছে। স্কুলের যারা মিডল এজ এবং যাদের আম, উম, এখনো স্কুল গোয়িং চিলড্রেন আছে, তাদের জন্য একটা প্রপোজাল আছে। যেমন আমাদের স্কুলের রিডিং এবং ম্যাথ গ্রেড লেভেলের না এই হুম, কাউন্টিতে। তা আমি প্রপোজ করতেছি $180 million এর একটা প্রপোজাল টু স্কুল কাউন্টি, যাতে ম্যাথ, স্ট্যাম্প এবং এই রিডিং এর জন্য এমফেসাইজ করা হয় এবং আর্লি এডুকেশন দেওয়া হয়। যেহেতু আমার আচ্ছা, নিজের একটা থার্ড গ্রেডার আছে এবং ফার্স্ট গ্রেডার আছে, সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য রিডিং কত ইম্পর্টেন্ট, ম্যাথ কি ইম্পর্টেন্ট তাদের হুম, সাকসেসের হুম, জন্য ফিউচার। আচ্ছা, খুব ভালো কথা। আর এই যে আমাদের এই তরুণ প্রজন্ম, রাজনীতিতে তাদের মোটেও আগ্রহ নেই। তো এদেরকে রাজনীতিতে আ আগ্রহী করার জন্য কি করা উচিত বলে মনে করছেন আপনি? মূলধারার আমাদের সবাই কাজ রাজনীতিতে। করা উচিত। আমাদের সবাই মূলধারাদের আমাদের সবাই কাজ করা উচিত। তারা এদের আগ্রহ নাই, তার কারণ হচ্ছে আপনি যেটা শুরুতে বলেছেন, যে আমাদের ফার্স্ট জেনারেশন, আমরা যারা এই প্রথম জেনারেশন আসছি, হুম, আমাদের হুম, মধ্যে এখন মাত্র মানুষের ইন্সপিরেশন যাচ্ছে যে মেইন স্ট্রিমে যাবে, মূলধারা হুম, রাজনীতিতে। এর আগে আমাদের বাচ্চা কাচ্চা দেখেনি এটা। তো আমি হুম, আশা করছি যে যারা স্টেপ নিচ্ছেন, আমি সবাইকেই অভিনন্দন জানাই, যে এটা বিগ স্টেপ, হার্ড ওয়ার্ক, হুম, থ্যাঙ্কফুল, থ্যাঙ্কসলেস জব, বাট ইট ইজ ইম্পর্টেন্ট জব আমাদের নেক্সট হুম, জেনারেশনের জন্য। আমাদের জেনারেশন আমি আশা করছি যে ইন্সপায়ার হবে আমাদেরকে দেখে, আমার মতো যারা আরো রান করছেন 50 স্টেটের বিভিন্ন জায়গায়। আমি আশা করছি যে তারাও তাদের সন্তানদেরকে, তাদের ইয়াং জেনারেশনদেরকে তাদের কমিউনিটিতে ইন্সপায়ার করবে যে মেইন স্ট্রিমে আসার জন্য। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তাদেরকে যদি আমরা স্কুলে থাকা অবস্থায় যদি ভলান্টিয়ারের কাজ শিখাইতে পারি, এই ধর হুম, ক্যাম্পেইনের মধ্যে বা মেইন স্ট্রিমের কিছু কাজে ভলান্টিয়ার, যেটা তারা স্কুলে এজ এ ভলান্টিয়ার আওয়ার হিসাবে ইউজ করতে পারবে, এট দ্য সেম টাইম তারা কিছু এক্সপিরিয়েন্স গেইন করবে এবং ইন্টারেস্ট গেইন করবে ইন মেইন স্ট্রিম। যদি জনপ্রিয়তা, আপনাকে যদি একটা সিদ্ধান্ত নিতে হয় যে আপনি আপনার জনপ্রিয়তা ধরে রাখতে চান নাকি একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে চান, এ দুটোর মধ্যে আপনি কোনটি বেছে নেবেন? সঠিক সিদ্ধান্ত নেব। আমি এক্স্যাক্টলি একটা এক্সাম্পল দিতে পারি। আমার ওয়েবসাইটে একটা ব্লগ আছে এটা নিয়ে। হুম, আমাদের মনগামারি কাউন্টিতে ভেরাইজন একটা ডেটা সেন্টার ওপেন করতে চাচ্ছে। আচ্ছা, এই ডেটা সেন্টারটা যে জায়গায় ওপেন করার জন্য চাচ্ছে, সেই হুম, জায়গাটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল এরিয়া। আমি পাবলিকলি টেস্টিফাই করে এবং কাউন্টিতে রিটার্ন লেটার দিয়েছি এবং আমার ব্লগেও সেটা আছে, আমি এটাকে অপোজ করছি। এবং এটার পপুলারিটি কাউন্সিল সবাই পাশ করতেছে, সবাই কিন্তু এই বিল পাশ করার পক্ষে। হুম, হুম, শুধুমাত্র জোনিং এ গিয়ে ওরা পাশ হয়নি, কিন্তু কাউন্টি বিল পাশ করার পক্ষে এবং কাউন্টি এক্সিকিউটিভ বিল পাশ করার পক্ষে, কিন্তু আমি এটা এগেনিস্টে। তার একমাত্র কারণ হচ্ছে যে এই বিলটার মধ্যে যে জিনিসগুলো ওরা আইডেন্টিফাই করেনি, সেটা হচ্ছে যে ওয়াটার কনসাম্পশন, এই পানির ইয়া থেকে আসবে, এবং ইলেকট্রিসিটি কনসাম্পশন, এবং এটাতে কিভাবে আমি একজন রেসিডেন্ট হিসাবে আমাকে কিভাবে এই ইলেকট্রিসিটি কনসাম্পশন এফেক্ট করবে। হুম, আমার হুম, কি ইলেকট্রিসিটির বিল বেড়ে যাবে,
আমার কি কনসাম্পশন রেট বেড়ে যাবে? এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য আমি এই বিলটাকে অপোজ করছি, এবং আমি সাথে এটাও প্রপোজ করছি, আমি ডেটা সেন্টারের এগেনিস্টে না, আমি শুধু প্রপোজালের এগেনিস্টে, বিকজ এই প্রপোজালটা এই ক্রাইটেরিয়া গুলো ফিট করে না। তো এই ডেটা সেন্টারটা যদি একটা কমার্শিয়াল লোকেশনে হয়, তাহলে এই রেসিডেন্ট গুলা এফেক্টেড হবে না, এবং এই ডেটা সেন্টারে এই দুইটা জিনিসকে মাস্ট অ্যাড্রেস করতে হবে, যে ওয়াটার কনসাম্পশন কোত্থেকে আসবে এবং ইউটিলিটি কনসাম্পশন যেটা কিভাবে এই কাউন্টির রেসিডেন্টকে এফেক্ট করবে এবং তাদের কি কস্ট বেড়ে যাবে কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্ন, একেবারেই শেষে চলে এসেছি আমরা অনুষ্ঠানে। জি, আপনি কি শুধু একজন প্রার্থী নাকি একটি পরিবর্তনের প্রতীক, এবং কেন মানুষ আপনাকে বিশ্বাস করবে, করে ভোটটি দেবে? আমি একটি পরিবর্তনের প্রতীক। কেন মানুষ বিশ্বাস করবে? আমি যেই কথাগুলো বলতেছি, আমার সেম কথাগুলো আমার ওয়েবসাইট, আমার সোশ্যাল মিডিয়া, আমার সব জায়গায়। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সবাইকে বলতেছি, ইউ গেট হোয়াট ইউ সি। আমি যে কথাটা বলতেছি আমি এই কাজটাই করব, এবং এটার প্রমাণ হিসাবে আমি লিখিতভাবে রেখে দিচ্ছি। তার তিনটা জিনিস আমার ওয়েবসাইটে আমি করেছি। একটা প্রতিশ্রুতি, সেটা হচ্ছে যে আমার একটা ওপেন ক্যালেন্ডার থাকবেই। আমি যদি ইলেক্টেড হই, এভরি ডিসকাশন, এভরি বিল কে ইন্ট্রোডিউস করছে, বিল কোথায় ডিসকাশন হচ্ছে, বিল কিভাবে এক্সিকিউট হবে, এটা ওপেন ডোর থাকবে, এবং আমার ক্যালেন্ডারে ওপেন থাকবে আমি কার সাথে মিটিং করছি, এনি পাবলিক, এনি রেসিডেন্ট সেটা দেখতে পারবে। তাহলে এটা ট্রান্সপারেন্সি বাড়বে। সেকেন্ড যে জিনিসটা করছি, আমার ওপেন ডোর পলিসি থাকবে। এই কাউন্টির যে কোনো রেসিডেন্ট যে কোনো মুহূর্তে আমার অফিস রিচ আউট করতে পারবে, আমার সাথে মিট করতে পারবে। থার্ড যে প্রতিশ্রুতি, এটা আমার ওয়েবসাইটেই দেওয়া, সেটা হচ্ছে যে আমি অলরেডি পাবলিক থেকে কনসেনসাস নেওয়া শুরু করেছি, যে তোমার ইস্যু কি, তোমার পার্টিকুলার ইস্যুটা কি এই কাউন্টিতে অ্যাজ এ রেসিডেন্ট হিসাবে, হোয়াট, তুমি কি দেখতে চাও তোমার গভর্নমেন্ট তোমার জন্য করুক। নট যে এভরি আইডিয়া ফুলফিল হবে, নট যে এভরি আইডিয়া আমরা সাকসেস করতে পারবো, কিন্তু আইডিয়া যখন আমরা শেয়ার করব, কালেক্ট করব, ওই আইডিয়া গুলোর থেকে বেটার রেজাল্টস করতে পারবো এবং ডিসকাশন করতে পারবো। এন্ড লাস্টলি আপনার এয়ার কোয়েশ্চেন দিয়ে এটা দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে যে যখনই এভরি বিল আসবে, ওই বিল পাস করার আগে, ওই বিলের পক্ষে এবং বিপক্ষে ভোট দেওয়ার আগে আমি পাবলিককে রিচ আউট করব, আমি ওপেন ডিসকাশন করব। এই কাউন্টিতে 5টা রিজনাল সেন্টার আছে। আমার একটা প্রতিশ্রুতি হচ্ছে যে আমি এভরি মান্থে এই 5টা রিজনাল সেন্টারে আমি রেসিডেন্টদের সাথে মিশবো, সামনাসামনি তাদের সাথে বসবো, কথা বলবো, তাদের কনসার্ন, তাদের ইস্যুস গুলো শুনবো, এবং আমার পলিসি যে জিনিসগুলো বিলগুলোর সামনে আসতেছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ আপনাকে রেদওয়ান চৌধুরী। আমি আশা করছি আপনাকে ভোট দিয়ে মন্টগোমারি কাউন্টির জনগণ জয়যুক্ত করবেন, এবং তাদের মনোবাসনা পূর্ণ হবে, এবং আপনি যা কিছু প্রতিশ্রুতি দিলেন সেই প্রতিশ্রুতিগুলি আপনি রক্ষা করতে পারবেন। পরিবর্তন আসলে কখনোই সহজ নয়, কিন্তু সাহসীরা সবসময় সেই পথটিকেই বেছে নেয়। আমি আশা করব আপনি সেই পথটি বেছে নেবেন। সবাই ভালো থাকবেন, এবং কবিতার সাথে পক্ষ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ কবিতা আপু আপনাকে, ধন্যবাদ আপনার দর্শকদেরকে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তারেক ভাইকে যে পিছনে থেকে কাজ করছেন।